বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ৯৮ গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি, পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। সূচনা বক্তব্য ৩ আগস্ট, ৪ তারিখ সাক্ষ্য গ্রহণ। ডিসেম্বরে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। নিরপেক্ষ ভোটের দাবি, আওয়ামী লীগকে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি নেতারা। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার দাবি নির্বাচন কমিশনারের। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার ৬৮%। কমেছে জিপিএ 5, এবার পেয়েছে ১,৩৯,০০০। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভারী বৃষ্টিপাত উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৯৮টি গ্রাম। ৫টি উপজেলার ৩০টি স্থানে বাঁধ ভেঙে গেছে। আর নোয়াখালীতে পানির নিচে পুলিশ সুপারের কার্যালয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আর এতে বিপাকে বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সহ 5টি উপজেলার 30টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 100টি গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে ফুলগাজী পরশুরাম আঞ্চলিক সড়কে। জেলার 160টি আশ্রয় কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 50টিতে প্রায় 7,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বর্তমানে ভারী বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে। সেই কারণে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতির একটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে। অন্যদিকে গত 3 দিনের বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে পুলিশ সুপার কার্যালয়। গত 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই জেলায়। প্রতি বছর এইভাবে বৃষ্টিতেই শুধু জলাবদ্ধতা, এটা তো স্বাভাবিক জীবনযাপনের অংশ নয়। সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিতে খুলনা ও সাতক্ষীরার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই গুড়ি গুড়ি বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, আমরা কার কাছে যাইয়ে জানাবো? ঘরের ভিতর সাপ পোকামাকড় উঠছে, আমরা ভয়ে থাকতে পারছি না। টানা বর্ষণে রাঙামাটি ও খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন বসবাসকারীরা। প্রাণহানি না ঘটলেও এরই মধ্যে ছোট বড় পাহাড় ধসের ঘটনায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে পৌরসভা ও জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে লন্ডন বৈঠকে শঙ্কা কাটলেও ভোট আয়োজনে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিদিনই সংশয় প্রকাশ করছেন তারা। সেই শঙ্কা থেকেই জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশে এখনো স্বৈরাচারী আচরণ বিরাজমান। এটা যদি না হতে পারে, ওটাও হতে পারবে না, এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, অন্তর্বর্তী সরকারের প্রতি সে দাবিও জানান তিনি। ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। বিএনপি সংস্কার চায় না, যারা এমন মন্তব্য করছেন তারা সত্যের অপলাপ করছেন বলেও দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ জাতি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন হাসনাত আবদুল্লাহ ও নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও ৩রা আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামারও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান মুখরিত রাজপথ। দেশ গড়ার প্রত্যয়ে মাগুরা দিয়ে ১০ম দিনের পদযাত্রা শুরু। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা ৫ই আগস্ট এই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হবে। আমরা ৩রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি ১ বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। এরপর যাত্রা শুরু হয় নড়াইলের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হয় পথসভা। পরে সমাবেশে বক্তব্য দেন নেতারা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নির্বাচন কমিশনের অনেকেই একটি মহলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা তাদের ৯-৬ কোনো গেমে থাকবো না। ওরা ক্যান্টনমেন্ট থেকে বার্তা দেয়, আমরা কোন ক্যান্টনমেন্টের বার্তা মানব না। আমি আপনাদেরকে অনুরোধ করব, ভোটের আগে দয়া করে আপনারা আপনাদের বিবেককে, ব্যক্তিত্বকে ৫০০-১০০০ টাকার কাছে বিক্রি করে দিয়েন না। আমরা আপনাকে অনুরোধ করব, ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে ৫ বছরের জন্য বিক্রি করে দিয়েন না। আর নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার আর বিচার সংস্কার না করেই বর্তমান সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি। কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নতুন বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের আগামী রক্ষা কবচ আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এদিকে নির্বাচন কমিশন বলছে, আইন পর্যালোচনা করেই শাপলাকে দলীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নতুন দল নিবন্ধনে মাঠ পর্যায়ের শুরু হয়েছে তদন্ত। এদিকে প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানের সিদ্ধান্ত হয়েছে। কমিশন সভা শেষে সানাউল্লাহ জানিয়েছেন, অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন। এমপ্লয়াররা
প্রবাসী বাংলাদেশিরা কোন প্রক্রিয়ায় ভোটে অংশ নিতে পারবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কমিশন প্রক্সি ভোটের কথা জানালেও বেশিরভাগ রাজনৈতিক দল এর বিপক্ষে মত দেয় প্রক্সি থেকে সরে আসলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ ইসির নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন রিকল করতে পারবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আরপিও সংশোধনে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। জুলাইয়ের শেষ বা আগস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে ইনারা ঢুকে যাবেন। নতুন দলগুলোর যারা এখনো শর্ত পূরণ করতে পারেননি তাদের আবারও 15 দিন সময় বেঁধে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। ভোট কেন্দ্র ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। ভবিষ্যতে জাতীয় এবং স্থানীয় সরকারের ভোটে আর ইভিএম ব্যবহার করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এ ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেন, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিস্তারিত তুলে ধরতে চান তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো দেখে ফেলবে। নাম্বার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন, এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। বিচারকদের উদ্দেশ্যে মামুন বলেন, আমি দোষ স্বীকার করছি, আমি স্বেচ্ছায় সত্য প্রকাশ করব এবং এই মামলার সঙ্গে সম্পর্কিত আমার জানা সবকিছু প্রকাশ করব। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয় তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। এটা কমপ্লিটলি আদালতের এখতিয়ার। তার নিরাপত্তার সংকট হতে পারে এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য
দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পাশের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, পিছিয়ে বরিশাল বোর্ড। আর সারা দেশে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী। বাঁধভাঙা এ আনন্দ 10 বছরের সাধনা ও পরিশ্রমের ফল। এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ আর উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার পর ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন তারা। নেচে গেয়ে বাদ্য বাজিয়ে সাফল্যের বহিঃপ্রকাশ করেন সারা দেশের শিক্ষার্থীরা। বিজয় চিহ্ন দেখিয়ে ছবি আর সেলফি তুলে আনন্দের সময়কে ধরে রাখার চেষ্টা করেন কেউ কেউ। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করান শিক্ষার্থীরা। নিজের সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। 320 জনের থেকে 320 জনই এ প্লাস পাইছি। আমাদের টিচারদের প্রায়োগিক সমষ্টিক পরিশ্রম এবং আমাদের পরিশ্রমের কারণে আমরা এই রেজাল্টটি অর্জন করতে পেরেছি। সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরাও। ওরা আরো বড় হোক, এসএসসিতে ভালো করুক, এইচএসসিতে ভালো করুক, ভালো জায়গায় চান্স পাক, এটাই চাই। অনেক ভালো করেছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে 77.63% আর সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.09% আর কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। নতুন পরিবেশে আমরা নতুন রেজাল্ট দিচ্ছি, পার্সেন্টেজ হয়তো আগের চেয়ে অনেক কমবে, সেজন্য কিন্তু এটা কোনো ফ্যাক্টর না। শিক্ষার মানটা প্রকৃত মান উন্নয়ন হয়েছে কিনা সেটাই আমরা দেখেছি। 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন শিক্ষার্থী। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। এদিকে চলতি বছর 134টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি, আর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 984টি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মৌলভীবাজারে সেপটিক ট্যাঙ্কে মোবাইল ফোন উঠাতে গিয়ে বিষাক্ত গ্যাসে 4 জনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের সেপটিক ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও গেমস খেলছিল 5 তরুণ। আকস্মিকভাবে একজনের হাতের মোবাইল সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। এতে একজন মোবাইল উঠাতে গেলে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। একইভাবে একে একে 4 জন মোবাইল উঠাতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে নিয়ে গেলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর একজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার অভিযোগ উঠেছে। স্থানীয় অভিযুক্তকে আটকে রাখলেও গ্রিল কেটে পালিয়ে যায় সে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রীর। এরই জেরে সন্তানকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে স্ত্রীকে হত্যার পর 11 টুকরা করল স্বামী। 1.5 মাস আগে চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় এজেড টাওয়ারের 10ম তলায় বাসা ভাড়া নেন সুমন ও ফাতেমা। 8 বছরের এক ছেলে সন্তান নিয়ে থাকতো এই দম্পতি। বুধবার রাতে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার সহ কয়েকজন তাদের বাসায় তল্লাশি চালায়। পরে ফ্ল্যাটটির বিভিন্ন স্থান থেকে ফাতেমার শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পান তারা। এ সময় সুমনকে বাসাতে তালাবদ্ধ করে থানায় খবর দেওয়া হয়। পরে কৌশলে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় অভিযুক্ত সুমন। কথার সাথে মিল পাচ্ছি না, তখন আমি সন্দেহমূলক পুরা 2 রুম তো দোনোটা রুম একটু খুঁজোখুঁজি করলাম। এখন লাস্টে আপনার
ওর সিং যেটা কেসিং রুমের ওইখানে দেখলাম একটা বডি ভাঙা। ওনাকে শাস্তি ধরে একটা শাস্তি দেওয়া দরকার, যেমন এরকম কেউ যেন আর করতে না পারে। পুলিশ বাসায় এসে ফাতেমার 11 টুকরো লাশ উদ্ধার করে। সুমনকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্রিল ভেঙে আসামি পালিয়ে গেছে, সে ধরা পড়বে, আমাদের অভিযান চলমান আছে। অভিযুক্ত সুমন পেশায় গাড়ি চালক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুদক। আগামী 21 কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদক কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়েছে। বিকেলে মাদারীপুরে নতুন শহর এলাকার শাহজাহান খানের বাসভবনের দরজায় নোটিশ টাঙিয়ে দেয়া হয়। সে সময় পুলিশ, স্থানীয় সহ মোট 5 জনের সাক্ষ্য নেয় দুদক। দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, এমন অভিযোগ আসে প্রধান কার্যালয়ে। ঐশী খানকে দুদক কার্যালয়ে হাজির হয়ে সম্পদের বিবরণী তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেল, প্রধান কার্যালয়ে হাজির হয়নি শাহজাহান খানের কন্যা ঐশী খান। এতে সম্পদ বিবরণী চেয়ে জারি করা হয় নোটিশ। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি, পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। সূচনা বক্তব্য 3 আগস্ট, 4 তারিখ সাক্ষ্য গ্রহণ। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার 68%। কমেছে জিপিএ 5, এবার পেয়েছে 1,39,000। এই ছিল জনপদ সময়। সঙ্গেই থাকুন সময়।